বোর্ডে দেখিয়ে দিব, বেসিক ক্লিয়ার করে দিব। ওই বেসিক যদি কোনো স্টুডেন্ট লাস্ট মোমেন্টে আমার এই বেসিকের 3 থেকে 5টা মানে এই যে 3 4 5 এই কয়টা ক্লাস করে দেয়, মানে লাইভ ক্লাস যেটাকে বলতেছি আমি, পদার্থের অবস্থা, পদার্থের গঠন, পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন, আমি এখানে যেগুলা দেখাবো বেসিক, এগুলা যদি ক্লিয়ার করে যায় তাহলে ইনশাল্লাহ সে পরীক্ষায় লিখতে পারবে। সে যদি নাও পড়ে যায়, সেই বোর্ড থেকে। আর সবাই একটু রিয়াক্ট দিও, আর হচ্ছে লাইভটা শেয়ার করে দিও, হ্যাঁ। তো আমি প্রথমে আসি। প্রথমে আমি কিন্তু মাঝখানের দিকে আমি ফুল অধ্যায় বলে দিব, মানে মাঝখানের দিকে কোন 6টা অধ্যায় পড়তে হবে আমি বলে দিব। শুরুর দিকে আমি মোটামুটি 7 থেকে 8টা অধ্যায় বলে দিব, যাতে 7টা সৃজনশীল আছে এরকম করে আমি বলবো। তো আমি প্রথমে একটা জিনিস বলে দিই, এক অধ্যায় কিন্তু খুব একটা পড়া নাই। তো এক অধ্যায় থেকে আমরা যে কাজটা করব, ওই একটা চিহ্ন আছে, তোমরা যদি কেমিস্ট্রি বই খুলে থাকো, এই যে সাংকেতিক একটা চিহ্ন আছে, হ্যাঁ, এই যে সাংকেতিক একটা যে চিহ্ন আছে, জাস্ট এই সাংকেতিক চিহ্নগুলো পড়ে গেলেই হচ্ছে। সাংকেতিক চিহ্নর বাইরে তোমার ওই প্রথম অধ্যায় থেকে কিছু পড়ার দরকার নাই। এখান থেকেই সিকিউ করলে এখান থেকেই করবে, এমসিকিউ করলে এখান থেকেই করবে। খুব কমই পরিমাণের বাইরে কোশ্চেন করে, এটা সকল বোর্ডের জন্য। কিন্তু এই সাংকেতিক চিহ্ন অর্থাৎ যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো তোমরা একটু দেখে নিবা, তাহলে হয়ে যাচ্ছে। কথা তেমন বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখনো কি আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না, নাকি ক্লিয়ার দেখাচ্ছে না এরকম কিছু? উল্টা দেখাচ্ছে? আচ্ছা, আমাকে কি উল্টা দেখা যাচ্ছে এরকম কিছু? উল্টা দেখা গেলে একটু বইলো তো আমাকে। সঞ্জিতা রহমান, আমাকে উল্টা দেখা গেলে একটু বইলো, হ্যাঁ। বোঝা যাচ্ছে? এই যে সঞ্জিতা রহমান বললো উল্টা দেখা যাচ্ছে, মানে আমাকে এরকম উল্টা দেখা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে না? আর বইলো না, নেটের যে একটা সমস্যা, কি একটা অবস্থা, নেট প্রবলেমের কারণে এরকম হচ্ছে। হয়তো তোমাদেরও নেট প্রবলেম। কথা ভালো বোঝা যাচ্ছে না। কথা না ভালো বোঝা গেলে তো আমি যেগুলো বলতেছি এগুলো তোমরা তুলতে পারবা না। উল্টা দেখা যাচ্ছে? আচ্ছা, উল্টা দেখা যাচ্ছে। উল্টা দেখার একটা প্রবলেম দেখি। আচ্ছা, এখন একটু দেখো তো, এখন সিধা দেখা যাচ্ছে? এই জিম, বলো তো এখন কি ঠিক দেখা যাচ্ছে? নেট অনেক প্রবলেম। একজন বলো আমাকে যে এখন কি ঠিক দেখা যাচ্ছে কিনা। মানে এখনো আমাকে উল্টা দেখা যাচ্ছে? এ রাধিকা, আমাকে একটু বলো তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, মানে ক্লিয়ার বলতে আমাকে উল্টা দেখা যাচ্ছে এরকম কিছু, না সিধা দেখা যাচ্ছে, এটা একটু বলো। আমি শুরু করি, কারণ তোমাদের সময়টা আমি নষ্ট করতে চাচ্ছি না, কারণ তোমাদের সময় খুব কম। আর একটা কথা বলতেছি, এই যে আন্দোলন হবে, এটা হবে, পরীক্ষা পিছাবে, এইরকম চিন্তাধারা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। পরীক্ষা পিছাবে না, সব ঠিক আছে, হ্যাঁ, সব ঠিক আছে। তোমার ওটা তো উল্টে দেখা যাচ্ছে। আর হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যদি ফোন কারো উল্টা দেখা যায় সবাই একটু ঠিক করে নিও, হ্যাঁ। উল্টা দেখা যাচ্ছে, আমি আরেকটা বার দিব, এইবার দেখো। আচ্ছা, উল্টা দেখা গেলে তোমার ফোনটা একটু উল্টা ধরো, হ্যাঁ, যেভাবে যেভাবে দেখা যায়, যেভাবে দেখলে সুবিধা ওইভাবে ধরো। আমি প্রথম অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার ওয়ান সম্পর্কিত আমি একটা কথা বলে দিচ্ছি। এই যে পৃষ্ঠা নাম্বার তোমার 13 পৃষ্ঠা, হ্যাঁ, এই যে 13 পৃষ্ঠার সাংকেতিক যে চিহ্নগুলো আছে, প্রথম অধ্যায় থেকে সাংকেতিক চিহ্ন এবং
সিকিউ এমসিকিউ এর জন্য এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো এই জিনিসগুলা চিহ্নগুলো তোমরা একদম মুখস্থ করে রাখবা। আমি 6টা অধ্যায়ের ভিতরে এটা কিন্তু ধরতেছি না, জাস্ট আমি শুরু থেকে একটু বেসিক ক্লিয়ার করতেছি। লাস্ট মুহূর্তে এসে আমার কোনো স্টুডেন্ট যদি এই পুরো ক্লাসটা লাইভ ক্লাসটা দেখে যায়, সে পরীক্ষায় পাস করতে পারবে, এতটুকু আমি গ্যারান্টি দিব ইনশাল্লাহ। তো আমরা এখন দ্বিতীয় অধ্যায়ে আসি। তো দ্বিতীয় অধ্যায়ের দিকে আমরা যে জিনিসটা করব সেটা হলো মেইন জিনিসটা আমি দ্বিতীয় অধ্যায়ের একটু বলে দিই। চ্যাপ্টার 2 সম্পর্কিত আমি একটু বলে দিই। এখানে তোমরা যে জিনিসটা পড়বা সেটা হলো ব্যাপন, আর একটা কি আছে, ব্যাপন এবং নিঃসরণটা পড়বা। হ্যাঁ, আগে আমি ব্যাপন সম্পর্কে একটু আলোচনা, একটু ব্যাখ্যা ডিটেলস দেই। ব্যাপন মনে রাখবা, ব্যাপনে স্বতঃস্ফূর্ত ঘটনা ঘটবে। ব্যাপনে কি ঘটবে? স্বতঃস্ফূর্ত। মূল কথা, যদি ব্যাপনের কোনো সংজ্ঞা আছে বা কোনো কিছু আছে স্বতঃস্ফূর্ত, এই স্বতঃস্ফূর্ত মানেটাকে, স্বতঃস্ফূর্ত মানে যেখানে চাপ প্রয়োগ করা হয় না, নিজের ইচ্ছা মতো চলে, সেটাই স্বতঃস্ফূর্ত। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে আমি বলে দিতে পারি। যেমন একটা পারফিউম যখন আমরা শরীরে দেই, তখন কি হয়? এই যে আমরা কি এইভাবে বলি, এই যে দেখো আমার গা থেকে ঘ্রাণ আসতেছে বা পারফিউমের স্যান আসতেছে, এরকম কিচ্ছু না। পারফিউমের স্যানটা অটোমেটিকলি ওখানে যারা আছে, 5 জন 7 জন 10 জন থাকুক, সবাই কিন্তু সমানভাবে পায়। এই সমানভাবে নিজের ইচ্ছায় ছড়িয়ে পড়াকেই আমরা ব্যাপন বলবো। তো ব্যাপন এই জিনিসটা তোমরা একটু পড়ে নিবা। আর যেটা আমাদের ব্যাপন থেকে একটু বেশি আসে, সেটা হলো কার ব্যাপন হার বেশি। কার ব্যাপন হার বেশি, এই জিনিসটা একটু পড়বা। কার ব্যাপন হার বেশি, কার ব্যাপন হার বেশি, এটা শেখানোর জন্য আমরা একটা জিনিস করব, যার আণবিক ভর কম। হ্যাঁ, যার, আমি একটু লিখে দেই, লেখো, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, অর্থাৎ ব্যাপন হারটা বেশি। আমি একটু স্পষ্ট করে লিখে দেই। ব্যাপন হার বেশি, এবং যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। তো এইখানে তোমরা এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এই যে আমি বলতেছি এই জিনিসটা, এখন এটা কিভাবে বের করবো আমি একটু শর্ট করে যদি দেখাই। দেখো, হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন, এদের ভিতরে কার ব্যাপন হার বেশি এটা একটু দেখো। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। হিলিয়ামের কত? 2। 16 আচ্ছা আমি একটু করেই দিই। হ্যাঁ, 44 গ্রাম। আর অক্সিজেনের যেটা, সেটা হলো 32 গ্রাম। দেখো, করো এখানে যার কম তার ব্যাপন হার বেশি, অর্থাৎ এখানে এই হাইড্রোজেনের ব্যাপন হার বেশি। কেন হলো বলতো? যার, কারণ এর আণবিক ভরটা কম, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। আর এখানে সব থেকে কম কার? এই যে কার্বন ডাই অক্সাইডের, কারণ এর আণবিক ভরটা একটু বেশি। তো এখান থেকে এই টাইপটা তোমরা একটু পড়ে নিবে, এমসিকিউ এর জন্য খুব বেশি আছে। তো আমি লাইভটা একটু লং করব না, কারণ আমি শর্ট করে বলে দিব। মাঝখানে গিয়ে আমি কোন 6টা অধ্যায় পড়লে তোমরা কমন পাবো সেই সম্পর্কে বলে দিব। কোনো প্রবলেম হলে একটু কমেন্ট করে জানায়ও। আচ্ছা, তো আমি যদি আরেকটা খেয়াল করি। আচ্ছা, এখন কি নেট প্রবলেম হচ্ছে? আমার নেট খুবই খারাপ। আসলে কি করবো বলো, ফোনের ডাটা সব দেওয়া আছে, তারপরেও খারাপ হলে আমি কি করব? এখন আমার কিছু করার নাই, ওদের এত বলি নেটটা ঠিক করতে, তবুও নেট ঠিক করে না। তো আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? কে একজন বলো, সঞ্জিতা, এখন কি শোনা যাচ্ছে? নেট প্রবলেম কত? আমার নেট এখন, আমার এখানে তো ঠিকই পাচ্ছে। এখন শোনা যাচ্ছে। এখন তোমাদের ওখানে, মানে আমার এখানে প্রবলেম বুঝতেছি না। এই এইরকম যে চিত্র আছে সিকি এর জন্য, এই সিকি এর জন্য দ্বিতীয় অধ্যায় থেকে এটা যদি প্রশ্ন করে এই টপিক থেকে করবে। তো এটা একটু তোমরা পড়ে নিবা, বোর্ড বইয়ের 23 পৃষ্ঠাতে এটা আছে, এটা একটু দেখে নিবা। আমি সময় খুব কম নষ্ট করব। তো এইখান থেকে এই জিনিসটা পড়ে নিবা। আর সিকি এর জন্য যেটা আছে বরফ, ওই যে
লেখচিত্র যেটা আছে দ্বিতীয় অধ্যায়ের লেখচিত্র, হ্যাঁ লেখচিত্র, এই লেখচিত্রটা একটু তোমরা একটু দেখে নিবা। এই লেখচিত্র থেকে প্রশ্ন কিন্তু আসবেই যদি দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চেন করে। ব্যাপনের ওই সবটা এবং এই যে লেখচিত্র থেকে প্রশ্ন দিবেই। তো এই লেখচিত্রটা তোমরা অনেকেই জানো, আমি একটু তাও একটু বেশ বলে দিচ্ছি, এখান থেকে এমসিকিউ করে। তো -40 -20 0 20 40 60 80 100 110। তো আমি অনেক শর্ট করে বলবো, তো কারণ আমাদের সময় খুব কম। এই সময়ে আমি জাস্ট তোমাদেরকে একটু বেসিক দিয়ে যাব, এই বেসিকটা তোমরা একটু ক্লিয়ার করতে পারলে আমি আশা করতেছি। তো দেখো এটা কিন্তু টেম্পারেচার, হ্যাঁ, আর এটা হচ্ছে হলো সময়। তো এই জিনিসটা এমসিকিউ করে। এ এবং বিটা কি? এ বিটা হচ্ছে বরফ গলনের রেখা, সিটা হচ্ছে হলো বাষ্পীভবন মানে পানির স্ফুটনাঙ্ক রেখা, এই সিডিটা পানির স্ফুটনাঙ্ক রেখা, এবং ডিইটা এটা হচ্ছে হলো জলীয় বাষ্পের রেখা। এখান থেকে তোমাকে এক কোশ্চেন করবে এ এবং বিতে, তোমরা বলবা এ থেকে বিতে গেতে বিতে যাইতে এখানে শুধুমাত্র সময় এবং অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়নি। ঠিক সেম ভাবে সি থেকে ডি অবস্থানে যাইতেও তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি এবং সময় এবং অবস্থার পরিবর্তন হয়েছে। তারপর ডি জলীয় বাষ্প হয়েছে। এই গ্রাফটা তোমরা জানোই, আমি জাস্ট একটু বেসিক দিলাম। তো এইটা পড়বে এই অধ্যায় থেকে। তো এই অধ্যায় থেকে তোমরা এই টপিকটা পড়লেই হয়ে যাচ্ছে, এর বেশি আর পড়া লাগছে না। এখন তৃতীয় অধ্যায়ে আমি চলে আসি, চ্যাপ্টার 3 তে। চ্যাপ্টার 3 তে কি ধরনের কোশ্চেন করে? তো তোমরা যারা লাইভে আসো, তো তারা এখন এই জিনিসটা তোমরা তুলে রাখো। বোর পরমাণুর মডেল এই অধ্যায় থেকে সব থেকে বেশি যেটা আসবে সেটা হচ্ছে বোর পরমাণুর মডেল। তাহলে এই অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায় থেকে মূল টপিক বোর পরমাণুর মডেল, রাদারফোর্ড পরমাণুর মডেল, তুলনা এবং সীমাবদ্ধতা। এই জিনিসটা তুলে রাখো। এই যে মডেল, আমি জাস্ট এখানে লিখে দেই, মডেল থেকে এই অধ্যায় থেকে যদি কোশ্চেন করে 99% আসার সম্ভাবনা সিকিউ। সিকিউ এর জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তো এই টপিকটা তোমরা ক্লিয়ার করবা। আর এমসিকিউ এর জন্য এই যে এরকম আছে একটা বইয়ে 23 এবং 11, এখান থেকে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নির্ণয় করা শিখায়, বের করতে বলে। তো আমি এখান থেকে যদি বলি এটাকে এ ধরা হয়, তাহলে এ সমান কত জানি আমরা 23। তারপরে এটা হচ্ছে হলো পারমাণবিক সংখ্যা, অর্থাৎ জেড সমান সমান 11। পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলা হয়, সেহেতু এটা 11। ইলেকট্রন, এই জিনিসটা একটু ভুল করে, যদি এখানে চার্জ থাকে তাহলে এখানে প্লাস চার্জ থাকলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস চার্জ থাকলে এখানে প্লাস হবে, অর্থাৎ এটির সাথে। যেহেতু চার্জ নাই সেহেতু প্রোটন আর ইলেকট্রন সমান হবে, তাহলে 11 হচ্ছে। নিউট্রন আমরা এইভাবে বের করবো, 23 - 11 অর্থাৎ 12। তো আমি যদি এখানে প্লাস দিতাম তাহলে কি হতো? প্লাস দিলে এখান থেকে মাইনাস হবে, অর্থাৎ এখানে আসবে 10। আবার যদি এখানে আমি মাইনাস দেই তাহলে এর সাথে যোগ হবে 1, তাহলে এখানে হবে 12। তো আমি একটা দিয়ে সব বুঝিয়ে দিলাম। তো এইটা একটু তোমরা ক্লিয়ার করবা। আচ্ছা, এই অধ্যায় থেকে এই জিনিসটা রাদারফোর্ড পরমাণুর মডেল, বোর পরমাণুর মডেল, এই দুইটার সাফল্য, সীমাবদ্ধ এবং ত্রুটি খুবই ইম্পর্টেন্ট, এটা আসবেই। আর তোমাদের যারা বিশেষ করে ওই যে ধরো কুমিল্লা বোর্ড গুলো আসো, কুমিল্লা, তারপরে যশোর বোর্ড, তো এই বোর্ডের জন্য তোমাদের কিছু কোশ্চেন আসে, তো আমি সেটাও একটু তোমাদেরকে বলে দিই। আচ্ছা, খ নম্বরের জন্য আমি একটা জিনিস বলবো, এখানে ক্রোমিয়াম এবং কপার এই দুইটার ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস খুবই ইম্পর্টেন্ট, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, এই অধ্যায় থেকে এইটার ক্রোমিয়াম এবং কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা আছে খ নম্বরের জন্য। তো এই দুইটা একটু তোমরা শিখে নিবা। তো তারপরে তৃতীয় অধ্যায় থেকে যে টপিকটা আমরা বলবো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হলো শতকরা হার থেকে গড় আপেক্ষিক। এই যে শতকরা, বইয়ের পৃষ্ঠাতে তোমার 52 পৃষ্ঠাতে একটু বের করতে পারো, 52 পৃষ্ঠায় শতকরা যে ভরটা আছে এ থেকে নির্ণয় করতে বলবে তোমার, অর্থাৎ পি গুণন এম কিউ গুণন এন ডিভাইডেড কত 100। এই টাইপ সিকিউ বিশেষ করে তোমার হচ্ছে হলো যশোর, তারপর সিলেট, কুমিল্লা, হ্যাঁ এইগুলাতে এগুলো একটু বেশি আছে।
তাহলে আমি আবার বলতেছি, তৃতীয় অধ্যায়ের কি কি টপিক আমি ইম্পর্টেন্ট বললাম বলো তো? কি কি টপিক ইম্পর্টেন্ট বললাম? এক নাম্বার হচ্ছে হলো মডেল, এক নাম্বার হচ্ছে হলো মডেল, দুই নাম্বার হচ্ছে হলো সিকিউ এর জন্য এইটা, এই যে এই টপিক সিকিউ এর জন্য এটা ইম্পর্টেন্ট, অর্থাৎ শতকরা গড় নির্ণয় যে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে এইটা, এবং ক খর জন্য ক্রোমিয়াম এবং কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, এটা একটু দেখে নিবা। আর এমসিকিউ এর জন্য এই যে সোডিয়াম থেকে লিখে দিলাম না 23 থেকে 11, প্রোটন ইলেকট্রন, তারপর নিউটন সংখ্যা নির্ণয়, তৃতীয় অধ্যায় থেকে এই টপিক গুলো পড়লেই হবে। তবুও আমি লাস্টের দিকে যে 6টা অধ্যায় বলে দিব, সেই 6টা অধ্যায়ের এ টু জেড আমি বলে দিব কি কি পড়তে হবে। তো তৃতীয় অধ্যায় থেকে এইটুকু পড়লেই হবে। এখন চতুর্থ অধ্যায় যেটা খুবই ইম্পর্টেন্ট, চতুর্থ অধ্যায়, এখান থেকে মার্ক তো অনেক সহজ। তো চতুর্থ অধ্যায় যেটা, সিগন্যাল চলে যাচ্ছে, আমার এখানে তো সিগন্যাল যাচ্ছে না, আমি তো বুঝতেছি সব ঠিকঠাক আছে। এখন ঠিক আছে, তোমাদের ওইখানে নেট প্রবলেম হলে এরকম হচ্ছে বুঝছো, আমার এখানে তো ঠিকই দেখা যাচ্ছে, যদি কারো উল্টা দেখা যায় একটু ঠিক করে নাও। তো কে কোথায় থেকে দেখছো একটু বললো আমারে। আচ্ছা, তো এখন যে জিনিসটা আমি চতুর্থ অধ্যায় চ্যাপ্টার 4, এই চ্যাপ্টার 4 সম্পর্কে আমি একটু বলবো। এখানে যেটা আছে 4 এর ওই যে পারমাণবিক আকার একটা আছে না, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ নির্ণয়ের যেটা আছে, হ্যাঁ, এইটা, আর একটা হচ্ছে হলো আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রনের আসক্তি, এবং হচ্ছে হলো তড়িৎ ঋণাত্মকতা। হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতা, এই এই কয়টা টপিক যদি পড়ো সিকিউ এর জন্য, ইনশাআল্লাহ এর বাইরে আসবে না, এর বাইরে আসবে না। এই কয়টা টপিক তোমরা দেখে নেবা চতুর্থ অধ্যায় থেকে। তো আমি একটা জিনিস এখানে শিখে দেবো, একটা থেকে দেখো কিভাবে সহজেই সবগুলা কমপ্লিট করা যায়। ইলেকট্রনের আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা আমি একটু বেসিক দিচ্ছি, তো তোমরা একটু ক্লিয়ার করে দেখে নিও। দেখো আমি এরকম একটা চার্ট দিচ্ছি, এই রেখাটাকে আমরা ধরলাম পর্যায়ের রেখা, আর এই রেখাটাকে ধরলাম আমরা গ্রুপের রেখা। এখানে আমি দিলাম মাইনাস, এটা আমি পারমাণু আকারের ক্ষেত্রে কিন্তু শিখাইতেছি, আকার ওই যে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে, এই পাশে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস। তো আমরা যদি এখানে একটা মৌল লিখি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, আচ্ছা, তো এটা কিন্তু পর্যায়, তাহলে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে, তাহলে এইটা কিন্তু কমতে থাকে। তার মানে এইগুলার ভিতরে আকার বড় কার সোডিয়ামের, যেহেতু এই পাশে আছে, বাম পাশে ডান পাশে আছে সিলিকন, তার মানে আকার ছোট কার সিলিকনের। আবার যদি আমরা গ্রুপ ভিত্তিক নির্ণয় করি, এখানে লিথিয়াম, হাইড্রোজেন, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিনিয়াম। দেখো তাহলে গ্রুপের ক্ষেত্রে আমরা নিচের দিকে আসলে কিন্তু বাড়তেছে, এই যে প্লাস মানে বাড়ে, আর মাইনাস মানে কি কমে। আচ্ছা, তো তাহলে এই দিকে আসতে বাড়তেছে, তার মানে এখানে সব থেকে বড় কার, ফ্রান্সিনিয়াম। তো এই জিনিসগুলো আমি তো আর ব্যাখ্যা ফুল দিতে পারবো না, সময় আমার হাতে খুব কম। তো এই চতুর্থ অধ্যায় থেকে এই টপিকটা থেকে প্রশ্ন কিন্তু আসবেই, আসবে মানে আসবেই, এটা সকল বোর্ডের জন্য। তো চতুর্থ অধ্যায় থেকে এই টপিকটা তোমরা একটু দেখে নিবা। চতুর্থ অধ্যায়ের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে আমি বলি গ্রুপ এবং পর্যায় নির্ণয়। তো আমরা যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বলি 1s2, 2s2, 2p6, 3s2, গ্রুপ এবং পর্যায় নির্ণয়টা আমি এখানে লিখে দিচ্ছি। লাস্ট ইলেকট্রন যেটাতে যাবে সেটা হবে পর্যায়, আমি পর্যায় পি লিখলাম, তাহলে পর্যায় পি তে 3, 3 নাম্বার পর্যায়, গ্রুপ গ্রুপ হবে এইটাতে, এটা হচ্ছে গ্রুপ লাস্ট ইলেকট্রন। তাহলে গ্রুপ কত হবে, গ্রুপ আমি জি লিখলাম 2, তাহলে 3 নাম্বার পর্যায়ে 2 নম্বরে 3 নাম্বার পর্যায়ে 2 নম্বর গ্রুপে হচ্ছে হলো ম্যাগনেসিয়ামের অবস্থান। এইভাবে বাকিগুলা যেগুলো আছে তোমার হচ্ছে কপারও হতে, ক্লোরিন আছে, কপার আছে, জিঙ্ক আছে, এগুলার গ্রুপ এবং পর্যায় নির্ণয় আসতে পারে। তো এই জিনিসটা তোমরা একটু পড়ে নিবা, সার্চ করেন। না, আলফা নীতি তোমাদের আসবে না, দেখতে হবে না, ওই নীতি আসবে না, আমি বলে দিলাম আসবে না, ইনশাল্লাহ ওটা পড়তে হবে না। স্যার হ্যাঁ বলো, হাওলাদার বলো। আচ্ছা আমি কিন্তু এখানে 2 মানে 1 থেকে 1, 2,
3 4 এই চারটা অধ্যায়ের টপিক কিন্তু বলে দিছি। এই চারটা অধ্যায় এই টপিক গুলা তোমরা যদি পড়ে যাও এর বাইরে কোনো সৃজনশীল আসবে না। 2 চ্যাপ্টার আবার বলেন। হ্যাঁ আমি বলবো, তোমরা একটু রেসপন্স দিও। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, তো আমি দ্বিতীয় অধ্যায় আবার বলবো। এই চারটা অধ্যায় বলে দিলাম। এই চারটা অধ্যায় থেকে তোমার 2টা অথবা 3টা সৃজনশীল কমন আসবে। 2টা এটা আসবে, 2টা সৃজনশীল এটা তুমি 100% পাচ্ছ। 100% সিকিউ কমন থাকবে। অনেক যদি বেশি কোশ্চেন ইজি করতে যায় তাহলে 3টা সিকিউ তোমরা কমন পাবা এই যে টপিক গুলা বললাম এই টপিক থেকে। তো আমি চতুর্থ অধ্যায় এখন চলে এলাম, পঞ্চম অধ্যায়ে চলে আসি। পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ে কোন জিনিসটা তোমরা পড়বা, পঞ্চম অধ্যায়ে যে জিনিসটা পড়বা বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছিল আয়নিক এবং সমযোজী বন্ধন। হ্যাঁ সরি, সমযোজী বন্ধন, এখান থেকে আয়নিক এবং সমযোজী বন্ধনটা তোমরা দেখবা। যেমন এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে কার্বন ডাই অক্সাইড, পানি, এগুলোর আয়নিক এবং সমযোজী বন্ধনটা তোমরা এই অধ্যায় থেকে পড়ে নিবে। এই অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট এটা এই টপিকটা। তারপরে তুমি আরেকটা জিনিস পড়বা, ওই যে যোজ্যতা ইলেকট্রন, এমসিকিউ এর জন্য যোজ্যতা ইলেকট্রন, তারপরে হচ্ছে হলো যোজনী বের করা, যেটা আছে যোজনী থেকে যোজ্যতা ইলেকট্রন বের করা। তারপর গ্রাফাইটেরটাও করে নেবা। গ্রাফাইটের যেটা আছে, গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু হিরো বিদ্যুৎ পরিবহন করে না, এরকম আবার এইচএফ দেওয়া আছে অনেক বইয়ে। তো এগুলা কোনটা বিদ্যুৎ পরিবহন করে কোনটা বিদ্যুৎ পরিবহন করে না, এই জিনিসটা তো তোমরা এটা একটু দেখে নেবা পঞ্চম অধ্যায় থেকে। তো আমি আর এখানে আর বেসিক আলোচনা করতে যাচ্ছি না। তো বেসিক আলোচনা না করে তো আমি এখন যেটা করব, আমি প্রথমে তো এখন তোমাদের 6টা অধ্যায় আমি সিলেক্ট করে দিচ্ছি। একটু একটু মনোযোগ দাও সবাই। আমি এখন 6টা অধ্যায় সিলেক্ট করে দিব এবং 6টা অধ্যায়ের আমি মুখে টপিক গুলা বলবো। তো তোমরা এই টপিক গুলা একটু ভালো করে শুনবা। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তা অবশ্যই আমাকে লিখে দিবা যে আমি কি কি টপিক বলছি। সানজিদা রহমান, আচ্ছা আমার কথা এখন তো স্পষ্ট শোনা যাচ্ছে সবাই, না? এখন তো সমস্যা হওয়ার কথা না। আমার কথা কি এখন শোনা যাচ্ছে? একটু রেসপন্স দাও। স্যার 1 2 চ্যাপ্টার রিপিট করলে ভালো হয়। 1 2 আমি পুরোটাই রিপিট করব। এখন 6টা অধ্যায় আমি লিখে দিব। এই 6টা অধ্যায় থেকে পড়লে তোমরা 5টা সৃজনশীল কমন পাবা ইনশাআল্লাহ। 5টা সৃজনশীল কমন থাকবে। তো তোমরা একটু রেসপন্স দিলে আমি বলে দিব আর কি কোন কোন অধ্যায় পড়তে হবে। জি শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে তাই না? আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন 6টা অধ্যায় সিলেক্ট করি, কোন 6টা অধ্যায়, এবং আমি চেষ্টা করব সহজ 6টা অধ্যায় দিয়ে, যাতে সহজ অধ্যায়গুলো যারা শেষ মুহূর্তে পড়ে যাবা তারা এই 6টা 5টা সৃজনশীল কমন পাবে এই 6টা অধ্যায় থেকে। তো আমি এই 6টা অধ্যায় একটু বলে দিতে চাচ্ছি। তো তোমরা একটু দেখো 6টা অধ্যায় আমি একটু লিখবো এখানে। তো আমি একটা কথা বলি, এক অধ্যায়টা প্রথম অধ্যায় তোমরা কি করবা, যেহেতু অনেক সহজ আমি এটা ধরলাম না, আমার হিসেবের ভিতরে ধরলাম না সিকিউ এর জন্য। কারণ কি, এটা অনেক সহজ অধ্যায় এবং এখান থেকে শুধু সাংকেতিক চিহ্নগুলো একটু পড়ে নিবা। যদি সিকিউ আসে বা এমসিকিউ আসে এখান থেকেই আসবে 90% সম্ভাবনা। এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করে, এটা আমি ওই 6টা অধ্যায়ের ভিতরে রাখতেছি না। তো এটা একটু তোমরা দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো এখন এই অধ্যায় আমি বলে দিলাম। তারপরে আরেকটা অধ্যায়, এখন আমি মূল যেটা আছে 6টা অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায়ের কথা আছে। দ্বিতীয়, তৃতীয়, এই চতুর্থ, এই কয়টা অধ্যায় মিলে 2টা প্রশ্ন হয়। এই কয়টা অধ্যায় মিলে 2টা প্রশ্ন হয়। কি কি টপিক থেকে হয় আমি আবারও বলতেছি। এখানে ব্যাপন নিঃসরণ খ নাম্বারের জন্য আছে, আমি এখানে বলে দেই। হ্যাঁ,
নিঃসরণ খ নাম্বারের জন্য আসে। এটা এটা আমি সিকিউ এর টপিক বলেছি, এটা একটু সাইডে রাখলাম। আর হচ্ছে লেখচিত্র, লেখচিত্র, হ্যাঁ, এই টাইপটা তোমরা একটু বেশি বেশি দেখবা। আবার কোনো কোনো বোর্ডে এই যে এরকম দিয়ে, এরকম দিয়ে, অসুন্দর হয়ে যাচ্ছে রে, এই যে এরকম দিয়ে কপার এবং ঊর্ধ্বপতনের একটা আছে না, ওই যে ঊর্ধ্বপতন যেটা আছে আয়োডিনকে, যেটা সরাসরি কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত, এইটা। তো এই জিনিসটা একটু তোমরা একটু পড়ে নিও। তাহলে আমি দ্বিতীয় অধ্যায়ে আমি চলে গেলাম, তাহলে দ্বিতীয় অধ্যায়ে আমার লাগতেছে না। তো আচ্ছা, দ্বিতীয় অধ্যায় টপিক আমার শেষ। এখন তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা, যেটা সরি ওটা তো চতুর্থ অধ্যায়। তো তৃতীয় অধ্যায় থেকে তোমরা মডেলটা বেশি দেখবা। তৃতীয় অধ্যায় থেকে চ্যাপ্টার 3, এই অধ্যায় থেকে চ্যাপ্টার এটা কত 3, এখান থেকে তোমরা মডেলটা একটু বেশি করে দেখে নিবা। এবং বইয়ে যেটা আছে এই যে কপারের এরকম ক্লোরিন দেওয়া আছে না, 75% 35 দেওয়া আছে, অর্থাৎ এর মান, যে সূত্রটা আমি লিখে দিলাম PM প্লাস কিউএন 100%, এই টপিকটাতে সিকিউ আসবে। তাহলে এইটা তৃতীয় অধ্যায়ের জন্য এই দুইটা টপিক পড়লেই হচ্ছে। এমসিকিউ এর জন্য সোডিয়াম এই যে 23 ইলেকট্রন এবং ইলেকট্রন প্রোটন নির্ণয়ের এটা পড়বা। আর হলো ক্রোমিয়াম এবং কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা পড়ে নিবা তৃতীয় অধ্যায় থেকে। এখন আসি আমি চতুর্থ অধ্যায়, চ্যাপ্টার 4, চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় এই টপিক থেকে তোমরা চতুর্থ অধ্যায় এই অধ্যায়ের কি কি পড়বা, ওই যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম আছে না, পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে, অর্থাৎ পারমাণবিক আকার, পারমাণবিক ব্যাসার্ধ যেটা আছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রনের আসক্তি, হ্যাঁ এইটা। আর একটা পড়বা কি অবস্থান নির্ণয়, অর্থাৎ মৌলের অবস্থান নির্ণয়। এইটা। তাহলে চতুর্থ অধ্যায় থেকে এই দুইটা টপিক পড়লেই তোমাদের হয়ে যাচ্ছে। এখন আমি চলে আসি পঞ্চম অধ্যায়, চ্যাপ্টার 5। পঞ্চম অধ্যায় থেকে আয়নিক এবং সমযোজী বন্ধনটা পড়বা। আর কখন তোমার হলো ইলেকট্রন গ্রাফাইটে বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু হীরকে বিদ্যুৎ পরিবহন করে না, এইটা পড়ে নিবা সিকিউ এর জন্য। ঠিক আছে, কখন বিদ্যুৎ পরিবহন করে আর কখন করে না, এটা একটু দেখে নিও। ষষ্ঠ অধ্যায় থেকে কি পড়বা, সেটা হচ্ছে শতকরা সংযুক্তি, স্থূল সংকেত এবং আণবিক সংকেত যেটা আছে। হ্যাঁ, আচ্ছা আমি এখানে লিখে দেই, অর্থাৎ মোল গণনা যেটা আছে, হ্যাঁ গণনা মোল। আরেকটা হলো শতকরা সংযুক্তি, স্থূল সংকেত, আণবিক সংকেত যেটা আছে, স্থূল সংকেত। আরেকটা কি আণবিক সংকেত। হ্যাঁ, এটা করবে, এটা সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর হলো ঘনমাত্রা আর লিমিটিং বিক্রিয়া যেটা আছে, লিমিটিং বিক্রিয়া। ষষ্ঠ অধ্যায় থেকে এই কটা টপিক পড়লেই হয়ে যাচ্ছে, আর বাইরে কোনো কিছু পড়া লাগতেছে না। আচ্ছা, তো এখন আমরা কোন কোন অধ্যায় সিলেক্ট করছিলাম, দেখো আমি দ্বিতীয় অধ্যায় কিন্তু আমি হিসাব ধরবো না, বারবার বলে দিচ্ছি দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা টপিক দিছি, এর বাইরে পড়া লাগবে না। তো আমরা দুই অধ্যায় বাদ দিলাম। তো আমরা কোন অধ্যায় পড়বো 6টা সৃজনশীলের জন্য? 3, 4, 5, 6, 8 এবং 11, এই 6টা অধ্যায় পড়লে আমরা 5টা সৃজনশীল কমন পাবো।
আমি এখানে একটু স্টার দিয়ে রাখি 1 আর 2 অধ্যায় 2 চ্যাপ্টার। এই 2 চ্যাপ্টারের যে টপিক গুলা পড়ে দিছি এখান থেকে একটু পড়ে নি, অনেক সময় এখান থেকে অনেক সহজ কোশ্চেন করে, তো এই জন্য আমি এটা সাইডে রেখে দিলাম। আমার হিসেবের মেইন চ্যাপ্টার এটা, তোমার রিস্ক মুক্ত থাকার জন্য এই 2টা টপিক একটু পড়ে যায়, তাহলে একদম চাপ মুক্ত থাকবা। আমি আশা করতেছি এই 6টা অধ্যায় থেকে 5টা সৃজনশীল তোমরা কমন পাবা। তো আমি 5 অধ্যায় কিন্তু বলে দিছি, এখন আমি 6 অধ্যায় বলে দিলাম, 5 6 সরি এটা হলো 6 অধ্যায়। আচ্ছা, তো এখন এই 7 অধ্যায় আমি তো ধরি নাই, সেহেতু 7 অধ্যায় আমি যেহেতু ধরি নাই সেহেতু 7 অধ্যায় আমি তবুও অনেকের জন্য বলে দিচ্ছি। এখান থেকে কি কি পড়বা 7 অধ্যায় থেকে? বিক্রিয়াটিতে কোনটি জারণ ঘটেছে কোনটিতে বিজারণ ঘটেছে এটি নির্ণয়, লাসাতিয়ারের নীতি, মানে আরেকটা অদক্ষেপণ বিক্রিয়া। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, সপ্তম অধ্যায়ের জন্য যে সিকিউ জেনারেটর যে টপিকটা পড়বা সেটা হলো কোনটিতে জারণ ঘটেছে কোনটিতে বিজারণ ঘটেছে, লাসাতিয়ারের নীতি, প্রশমন বিক্রিয়া, অদক্ষেপণ বিক্রিয়া। এই 7 অধ্যায় থেকে এই টপিক গুলো পড়লেই হচ্ছে। তো ওইটা আমার হিসেবের অধ্যায় না, তবুও যারা সবগুলা পড়তে চাও তাদের জন্য আমি এটার টপিক বলে দিছি, এইটার টপিক বলে দিছি, এইটার টপিক বলে দিছি, এইটার টপিক বলে দিছি। এখন আমি আসি 8 অধ্যায়ের ক্ষেত্রে। 8 অধ্যায়ে তোমরা কি করবে? বিক্রিয়ার তাপ নির্ণয় আছে না, 8 অধ্যায় চ্যাপ্টার 8 সিকিউর যে টপিক গুলো আছে আমি একটু বলি। বিক্রিয়ার তাপ একটা আছে, ঠিক আছে, বিক্রিয়ার তাপ নির্ণয়ের ক্ষেত্রে এই টপিকটা একটু দেখবা। এবং আয়নিক যৌগের তড়িৎ বিশ্লেষণ যেটা আছে, অর্থাৎ আয়নিক যৌগের তড়িৎ বিশ্লেষণ ড্রাই সেলের ক্ষেত্রে, তারপর গ্যালভানিক সেল, ড্রাই সেল, আরেকটা কি গ্যালভানিক সেল, আরেকটা হলো গ্যালভানিক সেল। হ্যাঁ, গ্যালভানিক সেল। তাহলে 8 অধ্যায় থেকে তোমরা যে টপিকটা পড়বে বিক্রিয়ার তাপ নির্ণয়, সোডিয়াম ক্লোরাইডের ওই যে আয়নিক যৌগের তড়িৎ বিশ্লেষ্য প্রক্রিয়ায়, তারপর হচ্ছিল ড্রাই সেল এবং গ্যালভানিক সেল, এই টপিক কয়টা 8 অধ্যায় থেকে পড়লেই তোমরা সিকিউ কমন পাচ্ছ। তো আমরা এখন যে টপিকটাতে চলে আসবো সেটা হলো 11 অধ্যায়। 11 অধ্যায় থেকে তোমরা কি পড়বা? তাহলে এটা বলে দিলাম, এখন এই অধ্যায়টা একটু বলে দিব, চ্যাপ্টার 11। এই 11 অধ্যায়ে তোমরা কোন টপিকটা পড়বা বা কোন আমি একটু বলে দিচ্ছি, সেটা একটু শোনো। অসম্পৃক্ততার পরীক্ষা, 11 অধ্যায়ের কোনটা পড়বা? অসম্পৃক্ততার পরীক্ষা, অ্যালকিনের সংযোজন বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া। আমি একটু লিখে দেবো টপিক গুলো, তাহলে ভালো হচ্ছে তোমাদের। অসম্পৃক্ততার পরীক্ষা, তারপরে হচ্ছে অ্যালকিনের সংযোজন, হ্যাঁ, অ্যালকিনের সংযোজনটা পড়বা। তারপরে পলিমারকরণ, জৈব অ্যাসিড, তারপর অ্যালকোহলের ব্যবহার যেটা আছে, অ্যালকোহলের ব্যবহার, এই অ্যালকোহলের ব্যবহার। তাহলে 11 অধ্যায় থেকে এই জিনিসটা, এই অ্যালকিনের সংযোজন বলতে আমি কি বুঝাইছি একটু বলি। অ্যালকিন, অ্যালকাইন, তারপরে অ্যালকোহল, এই প্রস্তুতিগুলো একটু দেখে নিবা। তারপর অসম্পৃক্ততার পরীক্ষা, পরিমাণকরণ এবং অ্যালকোহলের ব্যবহার। এই কয়টা টপিক যদি তোমরা পড়ো 11 অধ্যায়ের ক্ষেত্রে ইনশাল্লাহ সিকিউ কমন থাকবে। তাহলে এই কয়টা অধ্যায় আমি কিন্তু বলে দিলাম, এই কয়টা অধ্যায় থেকে তোমরা পড়লে ইনশাল্লাহ 5টা সৃজনশীল কমন থাকবে।
5টা সৃজনশীল কমন থাকতেছে। আমি এক্সট্রা বলে দিছি 1 এবং 2 অধ্যায়ের জন্য যে টপিক গুলো করে দিছি, তোমরা ওইটাও একটু দেখে নিও। এই কয়টা টপিক পড়লেই আমি মনে করতেছি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো যারা লাইফে আছো তারা একটু আমাকে বলো তোমাদের কোথায় কোথায় বুঝতে অসুবিধা হয়েছে বা কোনো কিছু ছাড়া পড়ছে কিনা, সেটা একটু আমাকে একটু বলো। যদি ছাড়া পড়ে থাকে আমাকে একটু বলো। যদি কোথাও ছাড়া পড়ে থাকে তাহলে একটু বলো, বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এটা একটু বলো। 4 অধ্যায় আরেকবার বলুন। হ্যাঁ, একটু আমাকে সাড়া দাও, তাহলে আমি বুঝতে পারবো। 4 অধ্যায় আরেকবার বলুন। ঠিক আছে, 4 অধ্যায় আমি আরেকবার বলবো। 11 অধ্যায়ের একটা ক্লাস দরকার ছিল। 4 অধ্যায় আমি বলবো। জারণ মান বের করার টেকনিকটা শিখাইতে চাইছিলাম। ঠিক আছে, আচ্ছা আমি এটাতেই দেখাবো। তো আমি এখন যেটা 4 অধ্যায়টা তুমি যেটা বলছো 4 অধ্যায়ের কোন টপিক গুলা পড়লেই হবে, আমি এটা একটু এখানেই রেখে দিলাম। তোমরা যারা একটু এক্সট্রা চাপ মুক্ত থাকতে চাও তাদের জন্য এই সাইডে আমি একটু লিখে দিই, চ্যাপ্টার 1 ও 2 এখান থেকে অনেক সহজ কোশ্চেন হয়, তো তোমরা এইটা একটু দেখে রাখবা। আচ্ছা, 4 অধ্যায়ের আমি যে টপিক গুলো বলছিলাম, চ্যাপ্টার 4, এই 4 অধ্যায়ের মৌলের পর্যাবৃত্ত ধর্ম। কেউ যদি কোনো কিছু নাও পড়ে যায়, মৌলের পর্যাবৃত্ত ধর্ম বললেই হচ্ছে। অর্থাৎ ওই যে পারমাণবিক আকার একটা আছে না, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, তারপরে আয়নীকরণ শক্তি, ইলেকট্রনের আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই টপিকটা এখান থেকে পড়বা। এবং আরেকটা যেটা পড়বা, মৌলের অবস্থান নির্ণয়। এখান থেকে আরেকটা যেটা পড়বা সেটা হচ্ছে হলো অবস্থান নির্ণয়। অর্থাৎ কোন মৌল কত নম্বর গ্রুপে, কত নম্বর পর্যায়ে বা কত নম্বর গ্রুপে আছে, এটা একটু দেখে নিবা। আচ্ছা, আর কোনটা কার সমস্যা আছে একটু আমাকে বলো যদি কারো সমস্যা থাকে। কারো যদি কোথাও সমস্যা থাকে আমাকে একটু বলো। ভাইয়া দ্বিতীয় স্যার 2টা আরো চ্যাপ্টার রিপিট করলে, 2 চ্যাপ্টার আবার রিপিট করব? আচ্ছা, আমি 2 চ্যাপ্টারটা একটু রিপিট করতেছি, সমস্যা নাই। দ্বিতীয় চ্যাপ্টারটা আমি রিপিট করব। আর কার কোথায় একটু সমস্যা হয়েছে বুঝতে, তারা আমাকে একটু বলো। আচ্ছা, এই যে নাইম, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ভর্তি আছো তারা এই যে জারণ মান যেটা বলছো, জারণ মান বের করার টেকনিকটা আমি একটু দেখে দেই। দেখো তোমরা বইয়ে সাধারণভাবে খ নাম্বারে যদি আসে, তোমরা কিন্তু এইভাবে মানে যেভাবে করতে হবে, এইভাবে লিখতে হবে, ধরি H2SO4 সালফারের যেটা বের করতে বলবে, এই যেটা বের করতে বলবে সেটাকে আমরা কি ধরবো, এক্স ধরবো। হ্যাঁ, এস এর জারণ মান এক্স। আমি আবারও বলতেছি, যেটা বের করতে বলবে সেটার আমরা কি ধরবো, এক্স ধরবো, অর্থাৎ এই এক্স ধরবো। আর বাকিগুলো তো আমরা জানি। তো তোমরা এইভাবে সুন্দর করে আগে এখানে লিখবা, ক নম্বরে কোশ্চেন হলে এখানে লিখবা। হাইড্রোজেনের জারণ মান তোমরা কিন্তু জানো, বা যোজনীটাই কিন্তু জারণ মান। তাহলে হাইড্রোজেনের কত, 1 প্লাস 1, হাইড্রোজেন কয়টা আছে, 2টা, তার মানে +2। তারপর অক্সিজেন,
অক্সিজেন কয়টা আছে, অক্সিজেনের -2, অক্সিজেন 4টা আছে, এই জন্য -8। আর যেটা বের করবা সেটা x ধরবা। তো এখন এইখান থেকে তোমরা H2SO4 এটা লিখলা, শূন্য দিয়ে দাও। আমি একটু আমার মতো করে তোমাদেরকে শিখাই। হাইড্রোজেনের কত ধরছো, +2, লেখো +2 বসে দাও। সালফারের কত ধরছো, x ধরে দাও, x প্লাস অক্সিজেনের কত ধরছো, -8 ধরছো না, বের হইছে এটা। তাহলে এইখান থেকে এখানে সমান সমান 0 দাও। তাহলে এখান থেকে +2 + x -8 সমান সমান 0। তাহলে এখান থেকে বাদ দিলে x + x -6 সমান সমান 0। তারপরে x এই পাশে মাইনাস এই পাশে হয় প্লাস, অর্থাৎ এটার জারণ মান কত, +6। এখানে তো +6ই বলতে হবে, খালি 6 বললে হবে না। এখন আমি যেটা বলতে চাচ্ছি, তোমরা এমসিকিউ আসলে এটা শর্ট করে কিভাবে করবা, এটা এমসিকিউ আসলে কিভাবে শর্ট করে করবা সেটা একটু আমি বলি। তো তোমরা একটু খেয়াল করো, আমি যেহেতু সালফারেরটাই পড়ছি SO4, এটা এখানে যেটা লিখছি আমি এটাই বলি। এখন এইখানে তাহলে গুণ করো, -2 দিয়ে গুণ করলে -8 আর +1 দিয়ে 2 গুণ করলে +2। এখন এই দুইটার থেকে কত করলে এই মাঝখানেরটা শূন্য হয় সেটা বের করতে হবে। তাহলে দেখো +6 মানে সরি +2 -8, তার মানে +6 লাগিচ্ছে শূন্য করতে, এই যে আর যোজনী +6। সেম ভাবে তুমি যে কোনো দুই একটা মৌল তুমি করতে পারো। তুমি যদি চিন্তা করো, দেখো কে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এটার জারণ মান বের করা সম্ভব। তাহলে পটাশিয়ামের কত, +1, আর অক্সিজেনের কত, -2, 4 × 8 -8। তাহলে এখানে মাঝখানেরটা শূন্য মিল করতে কত লাগিচ্ছে, +7। এই জন্য ম্যাঙ্গানিসের জারণ মান +7। ঠিক আছে, এমসিকিউ আসলে তোমরা এইভাবে সহজভাবে করতে পারবা। তো এইটার কারো কোনো, আমি মনে করি না আর কারো কোনো সমস্যা আছে জারণ মান বের করা নিয়ে সহজভাবে। আচ্ছা, আর কার কি সমস্যা? আচ্ছা, ক্লাস শেষে আমি এমসিকিউ নিয়ে একটু বলবো, যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে একটু বলো। ম্যাথ ক্লাস লাগবে, বলো। কারো যদি কোনো কিছু সমস্যা থাকে আমাকে একটু বলো, কোন টপিকটা বুঝতে অসুবিধা হয়েছে। তোমাদের কোনো টপিক অসুবিধা হলে আমাকে বলো। নেটটা এত অবস্থা খারাপ। 11 অধ্যায়ের ক্লাসটা দিয়েন। হ্যাঁ, 11 অধ্যায়ের ক্লাস সংক্ষিপ্ত কিছু হয়ে আছে, আমি সেটা বলে দিব লাস্ট মোমেন্টে। লাস্ট ক্লাস শেষ করার আগে আরো আমি আরেকবার একটু রিপিট করব। যারা আর কি চাপ মুক্ত থাকতে চাও, তারা মানে যারা মোটামুটি কেমিস্ট্রিতে দুর্বল, তারা 3, 4, 5, 6, 7, 11 এইটা পড়ে যাবা। কারো যদি 11 অধ্যায়ে প্রবলেম থাকে তাহলে তারা 8, 9টা একটু মানে 9টা একটু করে নিও। যদি কারো 11 অধ্যায়ে প্রবলেম থাকে তাহলে 9টা পড়ে নিবা, এটা স্কিপ করবা। 11 অধ্যায় স্কিপ করলে তোমাকে 1, 2 কিন্তু স্কিপ করা যাবেই না। যদি 11 অধ্যায় স্কিপ করো তাহলে 9 পড়তে হবে এবং 1, 2 পড়তে হবে, এটা মাস্ট বি পড়তে হবে। আর যদি কোনো কারণে মানে 11 অধ্যায় স্কিপ না করো তাহলে এই দুইটা তোমার না পড়লেও চলবে। 11 চ্যাপ্টারটা আমাকে আবার বলতে হবে, তাই তো? আচ্ছা, 11 অধ্যায়ে অসম্পৃক্ততার পরীক্ষা টপিক। 11 অধ্যায়ের কি বললাম আমি, অসম্পৃক্ততার পরীক্ষা একটু দেখে নিবা। অ্যালকিনের সংযোজন বিক্রিয়াটা দেখবা, পলিমারকরণ বিক্রিয়া দেখবা, জৈব অ্যাসিড ও অ্যালকোহলের ব্যবহার, এটা একটু করে নিবা। 8 অধ্যায়টা আবার বলবো তোমার, এখন কি নেটের সমস্যা হচ্ছে? আমি তো বললাম 11 অধ্যায়ে যদি সমস্যা থাকে তাহলে 9 অধ্যায় পড়তে হবে, 1, 2 অধ্যায় স্কিপ করা যাবে না। আর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো। 6 অধ্যায়ের টপিক গুলো আরেকবার বলতে হচ্ছে। আচ্ছা, 6 অধ্যায়ের টপিক গুলা ওই যে মোল নির্ণয় আছে না, এস সমান সমান যেটা আছে W সমান SMB ডিভাইডেড 1000, এটাতে ঘনমাত্রার মোল নির্ণয়ের এই এটা দেখবা। তারপরে হচ্ছে শতকরা সংযুক্তি, স্থূল সংকেত, আণবিক সংকেত, ঘনমাত্রা নির্ণয় যেটা আছে, তারপর লিমিটিং বিক্রিয়াটা দেখবা। অনেক বোর্ডে, বিশেষ করে যশোর বোর্ড, তারপরে কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ডের জন্য অ্যাভোগাড্রোর সংখ্যাটা একটু দেখে নিও, মানটা পারলে এমসিকিউ এর জন্য মুখস্থ করে নিও।
9 চ্যাপ্টারের টপিক, তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারা 9 চ্যাপ্টারের টপিক এই পুরা এটা পেয়ে যাবা, এটা পুরো আমি দিয়ে দিব। আর হচ্ছে হলো আমি যে সৃজনশীল গুলা দিছি ওগুলা সবাই একটু কাইন্ডলি শেষ করে নিও, ওইগুলা শেষ করলে আমি মনে করি না তোমাদের আর কোনো সমস্যা হবে। আর কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলো, কারণ আমি তোমাদের আর সময় নষ্ট করতে চাচ্ছি না। কারণ এই সময়টা শোনো, এসএসসি সময়টা আর নষ্ট কইরই না। অনেকেই ভাবতেছো পরীক্ষার ডেট পিছাবে, আরে ভাই পরীক্ষার ডেট পিছাক আর যাই হোক না কেন তোমার পড়াটা কমপ্লিট করে রাখো। যদি পরীক্ষার ডেট পিছায়, আমি বলতেছি না পরীক্ষার ডেট পিছাবে, পরীক্ষার ডেট পিছানোর সম্ভাবনা আমি বলবো আমি কি বলবো এখানে 1% আমি ধরে রাখলাম পিছানোর সম্ভাবনা, 1% পিছানোর সম্ভাবনা নাই। তো পিছাক বা না পিছাক তোমরা একটু এটা একটু ক্লিয়ার করবা, মানে ক্লিয়ার করে পড়াগুলো কমপ্লিট করে রাখো। ওই ওই দুই একজন ফেসবুকে পোস্টের ধান্দাত পড়ে পড়াটা খারাপ করো না। কারণ ভাই এসএসসি মাস্ট বি ভালো করতে হবে, এসএসসি কোনো কারণে খারাপ হয়ে গেলে শেষ, জীবন শেষ। তোমরা পদে পদে সমস্যা করবা, ইভেন তোমাদের সমস্যা তার থেকেও বেশি তোমাদের মা বাবা বেশি মানে গিলটি ফিল করবে বা অসম্মানিত হবে। এটা বলতে চাইলাম না আমি, কারণ আমাদের চারপাশের পরিবেশটা এতটা জঘন্য। রেজাল্টের পরে এই আমার ছেলে কি করছে, তোমার ছেলে কি করছে, এটা মা বাবা অনেক কষ্ট পায়। সো অ্যাটলিস্ট নিজের জন্য না হলেও আমার কথা মা বাবার জন্য পড়ো, আমি রিকোয়েস্ট করতেছি মা বাবার জন্য হলেও পড়ো। এই কয়টা দিনই তো পড়তেই হবে। তো আমি তোমাদের এই লাস্ট মোমেন্টে কিভাবে পড়লে অধ্যায়গুলো শেষ করবা, তোমরা মনে করো আমি যদি হিসাব করে দিই, তোমাদেরকে একটা ক্যালকুলেশন করে দিচ্ছি, দেখো এখানে তোমার হচ্ছে হলো এখন যদি 10 তারিখে পরীক্ষা হয়, তার মানে তোমার 7, 7, 8, 9 এই 3 দিন তোমাকে বাংলা পড়তেই হবে। তাহলে থাকছে কত, 6 তারিখ, 6 তারিখ সহ আগের দিকে। আজকে কয় তারিখ তোমার, তোমার ধরো 24 তারিখ, মেবি আমার তারিখের কথা স্মরণ হচ্ছে না, কত তারিখ আজকে একটু, আজকে 23 তারিখ, হ্যাঁ আজকে 23 তারিখ, তাহলে 23টাও শেষ, তাহলে 24 থেকে 6 আর 6 এই 12 দিন সময় পাচ্ছ। এই 12 দিনে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এবং ইংরেজি 5টা সাবজেক্ট পড়বা এভরিডে। 12 দিন তোমরা, এখন যেহেতু আমি বলতেছি 9 ঘন্টা করে পড়বা, চেষ্টা করবা তোমাদের সুবিধা মতো। তাহলে 9 ঘন্টা করে পড়বা, কতদিন, 12, একটা ক্যালকুলেশন বের করো, এখান থেকে একটা সময় আসবে। তারপর এই সময়টাকে তোমরা কতদিন সময় পাচ্ছ, কয়টা অধ্যায়, এখানে যে মানটা বের হবে, যে মানে যে হিসাবটা আসতেছে সেই হিসাবটা তোমার 5টা বইকে ভাগ দাও, কত কত করে পড়তেছে ঘন্টা ভাবে, এইভাবে একটু টোটাল নিজেরা ক্যালকুলেশন করে একটু ভালো করে পড়লে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করা সম্ভব। বললাম তো, নিজের জন্য না হলেও ফ্যামিলির জন্য কথা চিন্তা করে একটু পড়ো। গণিতের সাজেশনের কিছু উত্তর বাদ আছে, ওটা আমি দিয়ে দেবো, কাল দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এই ক্লাসটা দেখে তোমাদের কি উপকৃত হয়েছে? যদি উপকৃত হয়ে থাকো আমাকে একটু বলো, একটু কমেন্টে বলো দেখি, তো যদি উপকৃত হয়ে থাকো। আর যদি মনে হয় না ঠিক আছে হেলাফেলা করছো, তাইলে বলতে হবে না। ম্যাথের জ্যামিতির লাইভ ক্লাস দেখা যাক ইনশাল্লাহ। এত নেট প্রবলেম, আচ্ছা এখন কথা হচ্ছে, আমি যে কথাগুলো বললাম বুঝছো, এই টপিক কয়টা, যদি তোমরা কেউ কেমিস্ট্রিতে দুর্বল হয়ে থাকো তাহলে এই 6টা অধ্যায় অ্যাটলিস্ট পড়ে যাও, 5টা সৃজনশীল ইনশাল্লাহ কমন থাকবে। যদি কারো 11 অধ্যায় সমস্যা হয়ে থাকে, সে 9 অধ্যায় সাথে 9 অধ্যায়ের সাথে 1 এবং 2, কারণ এটা 2টি অধ্যায়টা খুবই সহজ, টপিক অনেক ছোট, প্রথম অধ্যায়ের টপিক বলে দিয়েছি অনেক ছোট টপিক, তো এইগুলা একটু পড়ো, কাজে দিবে। তো এই জিনিসগুলা তোমরা একটু শেষ করো, কারণ দেখো এসএসসি রেজাল্টটা আমি বারবার বলতেছি, এই এসএসসি 25 তোমাদের বলতেছি, হ্যাঁ 25-এর এই রেজাল্টটা কিন্তু জীবনে অনেক অনেক ইফেক্ট করবে।
তো এই সুন্দর করে পড়ো। এই একটা ঈদ মনে রাখো, এই একটা ঈদ তোমার লাইফে তেমন কিছু হবে না। একটা ঈদ আনন্দ না করলে, আনন্দ ফুর্তি না করলে, শপিং টপিং কিচ্ছু না করলে কোনো কিচ্ছুই হবে না। অনেক ঈদ আছে জীবনে, আল্লাহ যদি বেঁচে রাখে ইনশাল্লাহ ভালো কিছু, অনেক অনেক মজা করতে পারবা। ভালো রেজাল্ট হইলে দেখবে ঈদ আনন্দের পরে খারাপ রেজাল্ট হইলে শেষ, সব শেষ। পরীক্ষার পরে কিন্তু আরেকটা ঈদ আছে, কুরবানির ঈদ, ওইটা মজা করো। তাও এটা একটু ভালো করে পড়ো, এসএসসিটা পরীক্ষাটা অ্যাটলিস্ট ভালো করে দাও। আর কি কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে আমাকে বলো, আর না হইলে আমি মানে শেষ করব। যারা নবম অধ্যায় পড়তে চাও, নবম অধ্যায়ের টপিকটা আমি বলে দিচ্ছি। সমতা, মানে ক্ষার সমতা এসিডের সাথে ধাতু, মানে এসিড ক্ষারের যেটা আছে ওইটা পড়লে হচ্ছে কার্বনেট, কার্বনেট পড়তে হবে, বাই কার্বনেট ক্ষারের সাথে বিক্রিয়া, অ্যামোনিয়া লবণের সাথে ক্ষারের বিক্রিয়া এবং এসিড বৃষ্টি, এটা টপিকটা একটু পড়লেই হবে। ভাই একটা কোশ্চেন আমাদের সকল স্টুডেন্টদের জন্য, এইবার কি এক্সাম এসএসসি তুলনায় কঠিন হবে প্লিজ? শোনো, যে যে বলতেছে ফেসবুকে ওই পোস্ট দেখো পরীক্ষা প্রশ্ন কঠিন হবে, আমরা কালকে আন্দোলন করবো, এইসব হুদাই প্রশ্ন। কঠিন কি করবে পরীক্ষা? আমি বললাম পরীক্ষা তোমরা জাস্ট পড়ে দাও, একদম কোনো সমস্যা নাই, প্রশ্ন ইজি হবে। প্রশ্ন ইজি হবে, কি কঠিন করবে? তোমার কি কঠিন করবে এই অধ্যায় থেকে ধরো তোমার গ্রুপ আর পর্যায় নির্ণয় করতে বলতে, এটা কি চেঞ্জ করে দিয়ে উরুগুয়ের ভাষায় দিয়ে অন্য কিছু দেবে যে কঠিন হবে? দিলে তো এগুলোই দিবে। এখানে কঠিন হওয়ার তো আমি তেমন কিছু দেখতেছি না। ওইসব ভয় মাথায় না নিয়ে বেসিক ক্লিয়ার, আমি আজকে 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত তোমাদের বেসিক ক্লিয়ার করে দিছি। তো ওই 1 থেকে 5 অধ্যায়টা একটু ভালো করে দেখবা, আর 5 অধ্যায় পর 6, 8, 11টা দেখবা। এগুলা পড়লেই হচ্ছে, বুঝছো? প্রশ্ন কঠিন হবে না, এটা একদম ভুয়া কনসেপ্ট, তোমাদের মাথার মধ্যে এমনি ঢুকায়া দিচ্ছে। ওটা প্রশ্ন কঠিন হবে না, প্রশ্ন নর্মালি হবে, যেমন হয় তেমনই হবে। আপাতত প্রবলেম নাই। টপিক গুলা কিন্তু ভালো করে পড়ো, বুঝছো? হ্যাঁ, জেনারেল ম্যাথের ক্লাস দিব আমি ইনশাআল্লাহ, ওটা নিয়ে টেনশন কইরো না। এই ক্লাসটা তোমরা বুঝছো তো, যারা আসো, অ্যাটলিস্ট যারা আসো তারা এই ক্লাসগুলো তো দেখছো, মানে টপিক গুলো তো বললাম। এই টপিকের আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সৃজনশীল দিয়ে দিছি। তোমার কয়টা দিছি যে তোমরা মেবি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের গুলাই আসো এখানে অনেকেই, তো ওই সৃজনশীল গুলো কমপ্লিট করো। তো কেমিস্ট্রি এই টপিক গুলো তোমরা পড়ো, তাহলেই হবে। এই 5টা সৃজনশীলের জন্য এই কটা টপিক পড়বা, 11 অধ্যায় বাদ দিলে এইটা, বাদ 11 অধ্যায় বাদ দিলে এইটা এবং এইটা পড়বা, এগুলো পড়লে হবে। আর এমসিকিউ এর জন্য তোমরা হচ্ছে বোর্ড বই বেশি বেশি পড়বা। এমসিকিউ, এমসিকিউ এর জন্য বই বই পড়বা, এবং বোর্ডের যে কোশ্চেন আছে 23-24-এর 23-24-এর বোর্ড কোশ্চেন গুলো একটু সলভ করবা, বেশি বেশি সলভ করলে এমসিকিউ সমস্যা হবে না। এমসিকিউ এর জন্য কিন্তু সবগুলো অধ্যায় পড়তে হবে, এমসিকিউ এর জন্য সবগুলো অধ্যায়ই পড়তে হবে। তো আমি আর তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। তোমার অঙ্কিত, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তো হয়। আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, কারণ ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাজেশন, মনে করো সৃজনশীল আছে, প্রতিটা অধ্যায়ের 7টা বা 8টা করে আছে বা 6টা করে আছে, কোন অধ্যায়ের 5টাও আছে। ওই কয়টা অধ্যায় এমন ভাবে সৃজনশীল করা হয়েছে আমাদের, যে এমন ভাবে যে তোমরা ওই 5টা বা 7টা সৃজনশীল পড়লে লাস্টের দিকে তোমাদের আর কোন, মানে সব সৃজনশীল প্রবলেম সলভ করতে পারবা, এমন ভাবে আমাদের সৃজনশীল সাজানো হয়েছে অ্যান্সার গুলো, বুঝতে পারছো? তো তোমরা লাইভটা শেষের পরে লাস্টে যারা দেখবা বা রেকর্ড ক্লাস যারা দেখবা, এই বেসিকটা ক্লিয়ার যে আমি করলাম, এটা যদি ফুল এই 1 থেকে 5 অধ্যায়ের যে বেসিক গুলো দিছি, তোমরা যদি পরীক্ষার আগের দিনও এটা পড়ে যাও, বা 3 দিন আগেও যদি এই এই টপিক গুলা যেগুলো আমি বললাম, এই টপিক গুলা শেষ করে, এবং যে অধ্যায়গুলো বললাম এই অধ্যায়গুলো পড়ে গেলে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। তো আজকে আমি লাইভ থেকে চলে যাচ্ছি, তোমরা পড়ো, মনোযোগ দিয়ে পড়ালেখা করো, চাপ মুক্ত হবে পড়ালেখা করো, যে টপিক গুলো দিলাম এগুলো পড়ো, ইনশাল্লাহ একদম ভালো হবে। যারা আমার হোয়াটসঅ্যাপে ভর্তি হতে চাচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার এই নাম্বারে মেসেজ দিও, যারা আইডিতে মেসেজ দিতে পারতেছো না, এই নাম্বারে মেসেজ দিলে হোয়াটসঅ্যাপের বিস্তারিত, বা আমার আইডিতে, যদি আমার ফেসবুক আইডিতে, এফবি আইডিতেও আমরা ভিজিট করলেও পেয়ে যাবা সবকিছু ডিটেলস। তো আমি আর এই বিষয়ে কথা বাড়াইতে চাইতেছি না, তোমাদের সময় নষ্ট করতে চাইতেছি না। লাস্টে আরেকটা আমি রিকোয়েস্ট করতেছি, এসএসসিটা ভালো করে পড়ো, ভালো রেজাল্টটা খুবই দরকার জীবনে।
তো এইগুলো আমি লাইভ শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।